আজ খুব গরম লাগছে, গলাটাও শুকিয়ে কেমন কাঠ কাঠ অবস্থা, তাই ভাবলাম আইসক্রিম খাওয়াই যায়। মৃদু হেসে বলে মাহির, অতঃপর গাড়ি থেকে নেমে পড়ে। এ কি বুশরানি, আই মিন বুশরা, বসে আছো যে, এসো তাড়াতাড়ি। মাহির ভাই, আমার ভালো লাগছে না, আমি গাড়িতে বসি, আপনি বরং খেয়ে আসুন। বুশরার কথা শুনে মাহির ভারী আওয়াজে বলে। ভালো না লাগলেও খেতে হবে, এসো। মাহিরের ভারী আওয়াজে মৃদু কেঁপে ওঠে মেয়েটা। অতঃপর সুর সুর করে গাড়ি থেকে নেমে মাহিরের পেছনে হাঁটতে থাকে। সামনাসামনি মুখ করে বসেছে তারা। তাদের সামনে রয়েছে নানা পদের আইসক্রিম। তবে বুশরার হাতে ধরা চকলেট ফ্লেভার এখনও পর্যন্ত খেতে শুরু করেননি সে। তার এখন এভাবে মাহিরের সাথে একসাথে বসে খেতে অস্বস্তি লাগছে, যেখানে লোকটা তাকে নয় বরং অন্য কাউকে ভালোবাসে। নীরবতা ভেঙে হঠাৎ মাহির বুশরার দিকে একটা প্রশ্ন ছুড়ল। আচ্ছা বুশরা, মিলিকে তোমার কেমন লাগে? মাহিরের করা প্রশ্নের উত্তর হিসেবে বুশরার বলতে ইচ্ছা করলো মিলিকে তার অসহ্য লাগে। এতটাই অসহ্য লাগে যেন মিলির নামের মেয়েটাকে সে খুন করে ফেলবে। তবে চোখ মুখ শক্ত করে মুখে বলল, ভালো। আর বলার ভঙ্গি দেখে মনে মনে খুব করে হাসি পাই মাহিরের। তবে মনের হাসিটা চেপে দিয়ে বলে, জানো বুশরা, মিলি যখন 7 দিনের কচি বাচ্চা তখন আমার বাবা ওকে কোলে নিয়ে বলেছিল তাকে ছেলের বউ করবে, মানে আমার সাথে বিয়ে দেবে। মাহিরের কথা শুনে স্তব্ধ হয়ে যায় মেয়েটা। অস্ফুট বলে ওঠে, তার মানে মিলি আপি মাহির ভাইয়ের পাকতত্ত্বা। বুস্টার অবাক হওয়ার থেকে মুচকি হাসে মাহির, অতঃপর আবারও বলতে শুরু করে। তখন ছোট থাকলেও জানতাম মিলির সাথে আমার বিয়ে হবে, তবে সেদিকে পাত্তা দিতাম না, কারণ আমি জানতাম আমার জিনিস আমারই থাকবে। এর মধ্যে মিলি যখন ক্লাস 9-এ পড়ে তখন তারা সপরিবারে আমাদের বাড়িতে আসে, আর তখন সে আমাকে জানায় সে আমাকে ভালোবাসে। সেদিন খুব রাগ হয়েছিল তার প্রতি। ওইটুকু বয়সে পড়াশোনা বাদ দিয়ে মাথায় খালি প্রেম প্রীতি ঘোরে দেখে সজোরে একটা চর বসিয়ে দিয়েছিলাম তার পা গালে সোজাসুজি, আর মুখে বলেছিলাম আমার থেকে দূরে থাকবি। এটুকু বলে থামে মাহির। অতঃপর বুশরার দিকে এক নজর বুলিয়ে নেয়। দেখে মেয়েটা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। মাহির থেমে গেলে বুশরা একটা ঢোক গিলে বলে, তারপর? বরাবরই সে খুব বাধ্য মেয়ে, তাকে যা বলা হবে সে তাই করবে, হোক তাতে তার কষ্ট। তারপর থেকে তারা যখনই আমাদের বাড়িতে আসতো সে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলতো। আমি নিজে থেকেই কথা বলতে গেলে এড়িয়ে চলতো। তখনই বুঝেছিলাম মেয়েটা রাগ কম, অভিমান বেশি। এভাবে বেশ কিছু বছর চলার পর আমার মামি মানে মিলির মা একটু বেশি অসুস্থ হয়ে পড়েন। ওনার শেষ ইচ্ছে ছিল আমাদের বিয়েটা দেখে যাওয়ার, তাই হলো। মিলির সপরিবারে সেবার খান ম্যানশনে উপস্থিত হয়েছিল, আর আমার আর মিলির বিয়েটা দিয়েই দিলেন। তার মানে আপনি বিবাহিত, আর মিলি আপি আপনার স্ত্রী? 4 বছর আগে মিলির 18 বছর ছিল, তখনই আমাদের রেজিস্ট্রি। সামাজিক দুইভাবেই বিয়ে সম্পন্ন হয়েছে। তাহলে সেদিন কেন বলেননি, যেদিন মিলি আপিকে প্রথম আমাদের বাড়িতে নিয়ে এসেছিলেন? বুশরার প্রশ্ন শুনে মুচকি হাসে মাহির। অতঃপর উত্তর দেয়, ওটা মিলির শর্ত ছিল। সে আমার ওপর বেশি অভিমান করেছিল কিনা, বিয়ের পরেও তাকে আমি নিজের কাছে রাখিনি, জোর করে তাকে ইউএসএ পাঠিয়ে দিয়েছিলাম। মিলি চেয়েছিল সে আমার সাথে থেকে এখানে নিজের পড়াশোনা চালিয়ে যাবে, কিন্তু সেটা আমি কিংবা মামা আমরা কেউই চাইতাম না। মাত্র কিছু বছরের ব্যাপার, তারপর সে তার পড়াশোনা সম্পূর্ণ করে একেবারে আমার কাছে চলে আসবে। কিন্তু না, উল্টে মেয়েটা আমাকে ভুল বুঝলো, তাকে নাকি আমি সহ্য করতে পারি না। তখন তার মা মৃত্যুর খুব নিকটে ছিল বলে বিয়েতে না করতে পারিনি, ব্লা বেলা ব্লা। কিন্তু মেয়েটা আজও জানে না আমি তাকে তার আগে থেকেই ভালোবাসি। মাহির ভাই, মিলি আপির মা কি তখনও বেঁচে ছিলেন? না, আমাদের বিয়ের 3 দিন পরে মারা যান। মাহির ভাই, আপনি কি করে এমনটা করতে পারেন সদ্য মাহারা আপিটার সাথে? বুশরা, তখন আমি পরিস্থিতির শিকার ছিলাম। আমি চাইনি কোনো দিন মিলি এটা মনে হোক আমার কিংবা আমার বোনের জন্য তার ক্যারিয়ার নষ্ট হয়েছে। তখন আমিও ভালো ছিলাম না। বাবার মৃত্যু এবং
আমার কলিজার মুখের কথা হারিয়ে ফেলাতে ডিপ্রেশনে থাকতাম সবসময়। বাবা, দাদা, দাদির একমাত্র সন্তান হওয়ার ফলে বাবার অকালে মৃত্যু দাদিজান সহ্য করতে পারলেও দাদাজান পারেনি। বাবার মৃত্যুর শোকে কাতর ছিলেন। আমার বিয়ের 3 মাস আগে স্ট্রোক করে মারা যান তিনি। সব মিলিয়ে একদম ভালো ছিলাম না, এক দাদিজান ছাড়া। এখানে আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। আমার শক্তি ছিল আমার দাদিজান, আর আমার বুদ্ধি আমার মামা। মুহূর্তেই মাহিরের চোখের কোণে জল জমা হয়। মাহির ভাই, আপনার দাদি? নেই, চলে গেছে 1 বছর আগেই, আমাদের 2 ভাই বোনকে ফাঁকি দিয়ে। সময় যাচ্ছে জলের মতো। ব্যস্ত শহরে সকলে নিজ নিজ কাজে ব্যস্ত। এভাবে কেটে গেছে আরও 1.5 মাস। মিলির ড্যাডি ফিরে গেছেন সেদিন সন্ধ্যের ফ্লাইটে। ওনার পরপরই ফিরে গেছে শুভও। তার সাথে মাঝে মাঝে মীরার কথা হয় মেসেজে, কিন্তু সেটা তুর্যর অজান্তে। শুভ মীরার মাঝে বন্ধুত্ব ব্যতীত অন্য কোনো সম্পর্ক নেই। সেদিনের পর থেকে বুসরা একেবারে স্বাভাবিক আচরণ করে সবার সাথে, কিন্তু বদ্ধ করে একলা ফেলে শুধুই দীর্ঘশ্বাস। তবে মেয়েটা বাস্তবতা মানে, পারে পরিস্থিতির সামনে থাকতে, তাই তো শুভ বোনকে ছেড়ে যেতে পেরেছে। মাহির মিলি চুটিয়ে সংসার করছে, সেই সঙ্গে আছে তাদের খুনসুটি। কেবল স্বাভাবিক হতে পারেনি মীরা। মেয়েটা কেমন দোটানার মধ্যে রয়েছে। আসলে সে বুঝতে পারে না তুর্য কী চায়। আর বেশি দিন দেরি নেই, কটা দিন মাত্র, তারপর দুজন দুজনের পথে। আচ্ছা, তুর্যকে ডিভোর্স না দিলে কি লোকটা খুব বেশি রাগ করবে? তাতে কি, সে কিছুতেই দেবে না। তুর্য তাকে ডিভোর্স দিক তাতে তার যায় আসে না, কিন্তু সে নিজে দেবে না, কখনো না। মীরার ভাবনার মাঝে তার ফোনটা টুং করে আওয়াজ তুলল। ফোনটা হাতের মধ্যে নিয়ে দেখলো শুভর টেক্সট এসেছে, কিন্তু সেটা ওপেন করলো না সে। তার মন মেজাজ কোনোটাই ভালো নেই। কি হয়েছে, সমস্যা কি? এত রাতে একজন বিবাহিত পুরুষকে কল করিস কোন আক্কেলে? শালা দেখছিস যে ফোন ধরছে না, তবুও আবার কবার করা লাগে। রাগে গজগজ করতে করতে বলে মাহির। সারাদিনের ব্যস্ততার, কাজের ব্যস্ততার পরে রাতে কেবলই বউকে কাছে টেনেছে, কিন্তু না, সেটা তার প্রাণপ্রিয় বন্ধু সহ্য হয়নি। তাকে তো এখনই কল দিতে হবে। এমন বন্ধু থাকলে শত্রুর প্রয়োজন হয় না, ভাবে মাহির। এত রাখছিস কেন? আর হ্যাঁ, আমি তোর শালা না, বরং তুই আমার সম্বন্ধী, সো সেটা মাথায় রাখিস। বলে তুর্য। ফালতু না বকে কল কেন করেছিস সেটা আগে বল। এখনও রেগে আছে মাহির। এই মুহূর্তে তুর্যকে সামনে পেলে কয়েকটা কিল ঘুষি অবশ্যই দিত ছেলেটা। কোনো রকম ভনিতা ছাড়া তুর্য বলল, থ্যাঙ্কস। কেন? হুম, সিক্রেট এটা। তুর্যর এহেন কথায় মুচকি হাসে মাহির। তার এতক্ষণের রাগটা আচানক কোথায় যেন চলে গেল, সেটাই ভাবছে মিলি। সে এতক্ষণ মাহিরকে দেখছিল আর মিটিমিটি হাসছিল। লোকটা তার কাছে আসলেই কেমন অস্থির হয়ে ওঠে। বেশ কিছুক্ষণ তুর্যর সাথে কথা বলে মাহির। ততক্ষণে মিলি অন্য পাশ ফিরে ঘুমের দেশে পাড়ি দিয়েছে। মাহির ফোন রেখে মিলির দিকে তাকিয়ে দেখে তার প্রিয়তমা স্ত্রী গভীর ঘুমে মগ্ন। এই মেয়ের এত ঘুম আসে কোত্থেকে, আল্লাহ মালুম। অগত্যা সেও স্ত্রীকে টেনে বুকে জড়িয়ে ঘুমানোর বৃথা চেষ্টা করে, কিন্তু না, তার চোখে এখন ঘুম জিনিসটা কিছুতেই ধরা দেবে না। তাই সে বাধ্য হয়ে মিলিকে ডাকতে থাকে। এই মেয়ে, ওঠ বলছি। এটুকুর মধ্যে কিভাবে কারোর ঘুম আসে? মাহি, আমি এখন ঘুমাবো। আমার ঘুম পেয়েছে ভীষণ। তুমিও ঘুমাও, এসো আমি ঘুম পাড়িয়ে দিই। বলেই মিলি চোখ বোঝা অবস্থাতেই মাহিরের বুক থেকে নেমে বালিশে মাথা রেখে দুহাত দুদিকে প্রসারিত করে। আহ, কি নিদারুণ সেই আহ্বান! এমন সুন্দর আহ্বান কোনো স্বামীর নাকচ করার সাধ্য আছে? নাই তো। মাহিরও পারল না। এগিয়ে গিয়ে নিজের মাথা রাখলো আপন নারীটির বক্ষস্থলে। এ কি, তার তো ঘুম আসছে না, বরং তার চিত্ত আরও চঞ্চল হয়ে উঠছে। সমস্ত কায়া তার মিশে যেতে চাইছে তার প্রিয় কামিনীর সাথে। অগত্যা সে তার আপন নারীটির শ্রবণেন্দ্রিয় পথে ফিস ফিস করে বলে, কিছু না করে সুন্দরী বউ এর বুকে মাথা রেখে ঘুম দেওয়া, উহ, সেটা আমার সাথে যায় না জান। বলেই সে মিলির অধর যুগলে তার অধর ডুবিয়ে দেয়। আচমকা এমন হওয়াতে ঘুম ছুটে যায় মিলির।
তাই বাধ্য হয়ে সেও মাহিরের সঙ্গে সঙ্গ দিতে লাগে। একটা নামি দামি রেস্তোরাঁতে বসে আছে মারিয়া, ঠোঁটে তার বক্র হাসি, আর তার সামনে বসে আছে সবুজ নামের একটা ছেলে। মারিয়া ছেলেটার সামনে বেশ মোটা অঙ্কের একটা টাকার বান্ডিল এগিয়ে দিয়ে বলে, ম্যাম, মেয়েটার নাম মীরা আহমেদ খান। খান ইন্ডাস্ট্রির অর্ধেক মালিকানা। বর্তমানে সে ডক্টর তুর্য চৌধুরীর ওয়াইফ। 2.5 মাস হয়েছে তাদের বিয়ে হয়েছে। মেয়েটার মা মেয়েটাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। ফলে সে বাবা, দাদা দাদি এবং তার বড় ভাইয়ের কাছে মানুষ হয়। 13 বছর বয়সে মেয়েটা তার বাবার সাথে লং ড্রাইভে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যেতে না যেতেই রাস্তার ওপারে একটা আইসক্রিম পার্লার দেখে মেয়েটা বায়না ধরে খাওয়ার জন্য। মেয়েটার বাবা তাকে গাড়িতে বসতে বলে নিজে আইসক্রিম আনতে যায়। তার কিছুক্ষণ বাদেই মেয়েটা অধৈর্য হয়ে গাড়ি থেকে নেমে পড়ে। অতঃপর এদিক ওদিক করতে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। আর তা দূর থেকে দেখতে পান রাস্তার ওপারে হাত ভর্তি আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে থাকা মেয়েটির বাবা। মেয়েকে রাস্তার মাঝখানে চলে আসতে দেখে কোনো কিছুর তোয়াক্কা না করে ত্বরিত রাস্তা পার হতে যান তিনি। আর সেই সময় মাল ভর্তি একটা ট্রাক এসে বিকট শব্দে ওনাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর সেই সময় জোরে একটা চিৎকার শোনা যায়। বাপি! সেটাই ছিল মেয়েটির জীবনের শেষ চিৎকার। সেদিনের পর থেকে সেই চঞ্চল গোছের মেয়েটা একেবারে নিশ্চুপ হয়ে যায়। শেষ হয়ে যায় তার সমস্ত বুলি। অনেক চেষ্টা করেছে তার ভাই সবকিছু আগের ন্যায় ঠিক করতে, তবে পারেনি। সেই সময় মেয়েটা তার আশেপাশে কাউকে সহ্য করতে পারতো না। কাছে গেলেই পাগলামি শুরু করে দিত। নিজেকে আঘাত করতেও দ্বিধাবোধ করতো না। একদিন তো নিজের গালের একপাশ দিয়ে ছুরি চালিয়ে দিয়েছিল। মেয়েটা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ে। পড়াশোনায় দারুণ মেধাবী। তার ভাই মাহির। ওয়েট, কি বললে? মাহির? ইয়েস ম্যাম। ও গড, এই জন্যই বলি ঘটনা কেমন যেন জানা জানা লাগছে। বোবাটা আর কেউ না, শেষ পর্যন্ত মাহিরের বোন বেরোলো। আচ্ছা, তুমি এখন যেতে পারো। তো মিস্টার গ্রিন, ওই বোবা মেয়েটার বায়োডাটা একে একে পেশ করো। শেষের কথাটা সবুজ নামের ছেলেটিকে উদ্দেশ্য করে বলল মারিয়া। গতকাল থেকে মারিয়ার সারা শরীর রাগে চোটে রিরি করছে। তুর্যর বলা প্রত্যেকটা কথা ছিল গায়ে আগুন ধরানোর মতো। লাঞ্চ টাইমে নিজের কেবিনে বসে লাঞ্চ করছে তুর্য। এমন সময় দরজা ঠেলে প্রবেশ করে মারিয়া। তাকে দেখে তুর্য সামান্য অবাক হলেও মুখে কিছু বলে না। সে খাওয়া শেষ করে তার মতো। তা দেখে মারিয়ার মাথা নষ্ট হওয়ার উপক্রম। তবুও সে তার রাগকে যথাযথ কন্ট্রোলে রাখার চেষ্টা করে, নতুবা দেখা যাবে সেদিনকার মতো আজও তাকে দালান দিয়ে তাড়িয়ে দিল। তুর্য তার খাওয়ার সম্পূর্ণ করে তার সামনে এসে দাঁড়ায়। অতঃপর পকেটে 2 হাত ঢুকিয়ে বিরক্তির সহিত বলে, কি সমস্যা? সেদিন তো তোমায় সব কিছু সাফ জানিয়েই দিলাম, তবে আবার কেন এসেছো? আর কতবার বলবো যে তোমার জন্য আমার মনে এক ফোঁটাও ফিলিংস নেই? উপস, আছে, তা কেবলই ঘৃণা। তুর্য, ওই বোবা মেয়েটার জন্য তুমি আমার সাথে এমন করছো না, যাতে আমি তোমার লাইফে আর ফিরে না আসি। তুর্য, বোঝার চেষ্টা করো। আই রিয়েলি লাভ ইউ ভেরি মাচ। কান্না জড়িত কণ্ঠে বলে মারিয়া। হুশ, তুমি কাকে বোবা মেয়েটা বলছো? হ্যাঁ, শি ইজ মাই ওয়াইফ, মিসেস তুর্য চৌধুরী। তার নামে কথা বলতে গেলে অন্তত 10 বার ভাববে। আর কি বললে? ভালোবাসা? ভালোবাসা মাই ফুড। যেই মেয়ে বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তাকে ধোকা দিয়ে নিজ ইচ্ছেই বিয়ের আগে ভার্জিনিটি নষ্ট করে, সেই মেয়ে কখনো তুর্য চৌধুরীকে ভালোবাসতে পারে না। বাই দ্য ওয়ে, আমার জন্যে আমার স্ত্রী যথেষ্ট, অন্য কোনো নর্দমার কিটের প্রয়োজন নেই। রাগে অপমানে চোখে পানি চলে এসেছে মেয়েটার। তাই আর দাঁড়িয়ে না থেকে দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে তুর্যকে ধোকা দিয়ে। অল্প বয়সে তুর্যর ভালোবাসা বুঝতে পারেনি সে। তুর্য তার থেকে এত ডিস্টেন্সে চলাফেরা করা তাকে অতিষ্ঠ করে দিত। তাই মেয়েটা তুর্য থাকা সত্ত্বেও অন্যান্য ছেলেদের সাথে রিলেশনে জড়াতো। শুধু তাই নয়, তাদের সাথে বিছানাতে যেতেও দ্বিধাবোধ করেনি সে। তবে সে এখন বুঝে গেছে কোনটা ভালোবাসার, কোনটা শারীরিক চাহিদা। এখন তার প্রকৃত ভালোবাসা চাই। তাই তো সে সুদূর বিদেশ থেকে ছুটে এসেছে তার তুর্যর কাছে। কিন্তু তুর্যর প্রত্যাখ্যান সে কিছুতেই মেনে নিতে পারছে না। হিংস্র বাঘিনীর মতো ছটফট করছে তার অন্তর।
ফ্ল্যাশব্যাক এন্ড। তুর্য চৌধুরী, তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো না? আমার ভার্জিনিটি নিয়ে প্রশ্ন তুলেছো তো? উফ, জাস্ট ওয়াচ। আমার লোকেরা তোমার বউয়ের এমন হাল করবে না যা তুমি কল্পনাও করতে পারবে না। ড্রয়িং রুমে থমথমে মুখে বসে আছে চৌধুরী পরিবারের সকলে। কারোর মুখে হাসির ছিটে ফোটাও নেই। সোফার এক কোণে জড়সড় হয়ে বসে আছে তুহিন। তার পাশে সোফার ওপরে দাঁড়িয়ে পাপার গলা জড়িয়ে ধরে ভ্যাবা করে কেঁদে চলেছে তানহা। তাকে কেউ থামাতে পারছে না। তুহিন তার রাজকন্যাকে আদুরে গলায় থামাতে গেলে উল্টে তার কান্নার গতি আরও বেড়ে যাচ্ছে। না পেরে সেবার বউয়ের দিকে তাকালো, কিন্তু না, বউ তার পাত্তা দিল না, মুখ ঘুরিয়ে রাখলো অন্য পাশে। তুলির দু চোখে আটকে রাখা কান্নাগুলো উপচে আসতে চাইছে। একটু আগে সকলের সামনে তুহিন তাকে জোরে ধমক দিয়েছে কান্না করেছিল বলে, এবং শান্তি চৌধুরী ও বুশরাকেও কড়া করে না দিয়েছে যাতে তারা কান্না না করে। সবার মতো মীরাও তাদের সামান্য দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে নীরবে। তা কারো চোখে না পড়লেও তুর্যর চোখ এড়ায়নি। সে আর চোখে ঘন ঘন পরখ করতে থাকে মেয়েটাকে। অনেকক্ষণ পর জাহিদ চৌধুরী নিজের মুখ খুললেন। তুহিন বেটা, আজ কি হয়ে যেতে পারতো বুঝতে পারছো তুমি? আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত তোমার। আর তোমাকে না বলেছি যেখানে যাবে ড্রাইভারকে সঙ্গে নেবে? তুমি অতটা রাস্তা একা ড্রাইভ করতে গেলে। ড্রাইভার অসুস্থ হয়ে পড়েছে, তুমি তাকে বাড়ি পৌঁছে দিয়েছ, ভালো কথা। তাই বলে বিষয়টা আমাকে জানাবে না? ড্যাড, আমার কিছু হয়নি। আই এম টোটালি ফাইন। এই দেখো, সামান্য চোট পেয়েছে মাত্র, দুদিনেই সেরে যাবে। তুহিন নিজের হাত পা সামান্য মেলে বলে। জাহিদ চৌধুরী একাধিক ফ্যাক্টরি আছে, সেগুলোর মধ্যে শহরের বাইরে যেটা অবস্থিত সেখানে কিছু সমস্যা দেখা দিয়েছিল, যার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলেকে সেখানে পাঠান। কিন্তু তুহিনের ড্রাইভার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তুহিন তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে একাই চলে যায় সেখানে। ওখানে একদিন তাকে সমস্ত কিছু ঠিকঠাক করে তবে বাড়ি ফেরে, কিন্তু বিপত্তি ঘটে মাঝ রাস্তার। সেখানে একটা ছোট প্রাইভেট কারের সাথে অ্যাক্সিডেন্ট হয়। সম্ভবত কারটা যে ড্রাইভ করছিল সে ড্রাঙ্ক ছিল। ভাগ্য সহায় ছিল বিধায় তুহিনের বেশি কিছু হয়নি, কিন্তু বেপরোয়া সে ড্রাঙ্ক ব্যক্তি এখন হসপিটালে আইসিইউতে ভর্তি। ভাইয়া, তোমার এখন রেস্টের প্রয়োজন, চলো তোমায় ওপরে দিয়ে আসি। আর ভাবি, তুমি আমার প্রিন্সেসকে নিয়ে এসো। বাসা থেকে উঠে ভাইয়ার পাশে দাঁড়িয়ে তানহার মাথায় হাত বুলিয়ে দিল তুর্য। ঘড়িতে এখন 10:37। তুর্য ডিনার সেরে বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। তার সমস্ত ধ্যান ল্যাপটপের স্ক্রিনে, হাত চলছে অনবরত। দেখেই বোঝা যাচ্ছে সে এখন বেজায় ব্যস্ত। পরনে তার কালো রঙের হাফ হাতা টি শার্ট ও ট্রাউজার। কালো রং কতই না মানাচ্ছে লোকটাকে। তাকে যে কেউ একজন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সেদিকে তার কোনো হুঁশ নেই। বারান্দার আলো নিভিয়ে ফ্লোরে বসে দুগালে হাত দিয়ে এক মনে তুর্যকে দেখে চলেছে মীরা। বেশ কিছুক্ষণ পর তুর্যর ল্যাপটপ বন্ধ করে সেটা যথাযথ জায়গায় রেখে বারান্দার দিকে পা বাড়ায়। তা দেখে মীরা হন্তদন্ত হয়ে বসা থেকে উঠে পড়ে। অতঃপর বারান্দার একপাশে রাখা সোফাতে বসে পড়ে। মীরার হার্টবিট দ্রুত চলছে। এখন তার মনে একটাই প্রশ্ন জাগছে, আর তা হলো লোকটা তাকে দেখে নেয়নি তো কেলেঙ্কারি হয়ে যাবে। লোকটা যে পরিমাণ ঠোঁটকাটার স্বভাবের, যথাসাধ্য সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। বারান্দায় এসে তুর্যকে সবার আগে লাইট জ্বালাতে দেখে মীরা সোফার উপরে গিয়ে জড়সড় হয়ে বসে আছে। সেও গিয়ে তার পাশে বসে পড়ে। অতঃপর কাউকে উদ্দেশ্য ছাড়াই বলে, উফ, মাথাটা পুরো ধরে গেছে, এক কাপ কফি হলে রিল্যাক্স হওয়া যেত। তুর্যর কথা শেষ হওয়া মাত্র তৎক্ষণাৎ মীরা উঠে যায়। কোনো দিক না তাকিয়ে চলে যায় সেখান থেকে। মেয়েটার চলে যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তুর্য। সে জানে মীরা এখন কোথায় যেতে পারে। মেয়েটার উপস্থিতিতে তার চিত্ত চন্মনে হয়ে যায়। অজানা সুখেরা এসে ছুঁয়ে ছুঁয়ে দেয় তার সমস্ত সত্তাকে। বেশ কিছুক্ষণ পর মীরা হাতে একটা কফি মগ নিয়ে উপস্থিত হয় বারান্দায়। দেখে তুর্য মনোযোগ সহকারে ফেসবুক স্ক্রল করছে। সে আর একটু তার কাছে এগিয়ে গিয়ে হাতে থাকা কফির মগটা তুর্যর দিকে বাড়িয়ে দেয়। তা দেখে তুর্য অল্প অবাক হওয়ার ভান করে বলে, ও, তার মানে তুমি তখন আমার জন্য কফি আনতে গেছিলে, রাইট? বিনিময়ে একটু হেসে তুর্যর হাতে মগটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে আসতে নিলে
তুর্য তার একটা হাত চেপে ধরে, অতঃপর চোখের ইশারায় তার পাশে বসতে বলে, যেখানে মীরা আগে বসেছিল। প্রচুর অস্বস্তি বোধ করতে থাকে মীরা এভাবে নিজে থেকে লোকটার পাশে বসতে। মীরাকে এভাবে কাচুমাচু করতে দেখে মুচকি হাসে তুর্য। ইদানিং সে প্রায় হাসে এভাবে, যেটা তাকে রিজু কদিন আগেই নোটিস করেছিল। হয়তো আরও কিছু বলতো ছেলেটা, কিন্তু তুর্য তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। আর চোখে তুর্য মীরাকে দেখে নিল আরও একবার। তার বেশ লাগছে মেয়েটাকে এমন করতে দেখে, তাই ভাবলো তাকে আর একটু লজ্জা দেওয়া যাক। যেই ভাবা সেই কাজ। তুর্য গলাটা হালকা করে ঝেড়ে নেয়, তা দেখে চোখ তুলে তাকায় মীরা। অতঃপর লোকটাকে একবার দেখে নিয়ে আবারও মাথা নিচু করে। এতে তো বেশ অনেকটা কফি আছে, তুমি চাইলে আমরা এটা শেয়ার করে খেতে পারি। তুর্যর এহেন কথায় মীরা যেন সাত আসমানের ওপর থেকে ধপ করে নিচে পড়ল। তার অবস্থা এমন। বলে কি এই লোক, যে কিনা সামান্য বেড শেয়ার করতে পারে না, সে কিনা কফি শেয়ার করে খাওয়ার কথা বলছে, আবার কিনা কফি মগ একটা। স্থির দৃষ্টিতে অবাক হয়ে তুর্যর দিকে তাকিয়ে আছে মীরা। তা দেখে হো হো করে হেসে ওঠে তুর্য। অতঃপর হাসি থামিয়ে বলে, ওকে খেতে হবে না, তবুও তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না, ভয় লাগে তো। শেষের কথাটা অতিমাত্রায় আহ্লাদে হয়ে বলে তুর্য। তুর্যর মুখে অনেকটা বেশি ভালো লাগছে হাসিটা মীরার কাছে। সে তো এই প্রথমে লোকটাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখলো। অসম্ভব সুন্দর সেই হাসি। আচ্ছা, ছেলেদের হাসিও বুঝি এমন সুন্দর হয়? কালে কালে কবিরা তো কোনো ছেলের হাসির সৌন্দর্যের বর্ণনা করেননি। তাতে কি, সে করবে তার তুর্যর চাঁদি ঝরা হাসি। মীরার ভাবনার মাঝে তুর্যর ফোনে ফোন কল ঢুকলো। তুর্য উঠে গেল না, বরং সেখানে বসেই কলটা রিসিভ করলো। হ্যাঁ মিস্টার শর্মা, বলুন, সব ঠিকঠাক তো? অন্য পাশে, 3 মাস হতে তো আর দেরি নেই। হ্যাঁ, আর কটা দিন বাকি। অন্য পাশে, কোনো সমস্যা হবে না, ও বিষয়ে আগেই কথা বলে নিয়েছি সেই শুরুতেই। অন্য পাশে। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ফোনের অন্য পাশের ব্যক্তিটি কে এবং তিনি কি বললেন তা কিছুই শুনতে পেল না মীরা। তবে সে নিজের মতো বুঝে নিল তুর্য ফোনের অন্য পাশের ব্যক্তিটির সাথে তাদের ডিভোর্সের প্রসঙ্গে কথা বলল। মীরার পক্ষে এখনও দাঁড়ানো আর সম্ভব হয়ে গেল, এবার অসম্ভব হয়ে গেল। তুর্য হাসি মুখে মীরার দিকে ফিরে সোজা হয়ে বসে কিছু বলতে নেবে, তার আগেই সে কোনো কিছু তোয়াক্কা না করে আচমকা উঠে দাঁড়িয়ে এক ছুটে পালালো সেখান থেকে। এদিকে মীরার হঠাৎ এহেন আচরণে বেকুব বনে যায় তুর্য। একটা পাতলা চাদর মুড়ি দিয়ে সোফায় শুয়ে পড়েছে মেয়েটা। অন্যদিন মেয়েটা যে কতবার নড়ে চড়ে ওঠে তা লেখার বাইরে, কিন্তু আজ একদম নিশ্চুপ হয়ে পড়ে রয়েছে। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। মীরার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। কোনো মেয়েই চায় না স্বেচ্ছায় ডিভোর্সি তকমাটা নিজের সাথে জড়াতে। তবে মীরার ক্ষেত্রেও আলাদা কেন হবে? সেও তো একটা মেয়ে, সেও পারছে না। কি করে পারবে? সে যে লোকটাকে ভালোবাসে, হয়তো কোনোদিনও প্রকাশ করেনি সামনাসামনি, সেই সুযোগ সে পায়নি, তবুও তাকে জানাবে। হ্যাঁ, মীরা ডিসাইড করে ফেলেছে তার অন্তরে তুর্য চৌধুরীর জন্য যে গভীর প্রণয় রয়েছে তা লোকটাকে জানাবে। গত 4 দিন যাবৎ শরীরটা ভালো যাচ্ছে না মীরার। সে যতই ওপরে সবাইকে সুস্থ স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক না কেন, তুর্য ঠিকই তা ধরে ফেলেছে। একজন ডাক্তারের চোখে ফাঁকি দেওয়া, সেটা সম্ভব নয়। তার ওপরে আজকাল তুর্যর এক্সট্রা নজর, সেটা আর চোখেই হোক না কেন। বোনের অসুস্থতার খবর পেয়ে মাহির মিলিকে নিয়ে ছুটে এসেছে চৌধুরী ভিলায়। মাহির এসে থেকে বোনকে বুকে জড়িয়ে বসে আছে। তার কলিজার সামান্য অসুস্থতায় সে পাগল প্রায়। চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে মাহিরের। সেদিকে তাকিয়ে একটা শুকনো ঢোক গিলল মিলি। মাহিরের মনে হলো তার কলিজার টুকরোটা কান্না করছে। তৎক্ষণাৎ সে বোনটার মুখটা 2 হাতের মধ্যে ভরে পরখ করে। না, সেদিনের মতো কোনো দাগ নেই, তবে তার কলিজাটা কেন কাঁদবে? মাহির গম্ভীর স্বরে মীরাকে ডাকে। মীরা। ভাইয়ার এহেন গাম্ভীর্যপূর্ণ আওয়াজ শুনে ভয় পেয়ে যায় মেয়েটা। তবুও কিছুটা সাহস সঞ্চিত করে তাকায় তার মুখের দিকে। সত্যি করে বলবি, তুর্য কিছু বলেছে তোকে? শুধু একবার হ্যাঁ বল, তারপর তাকে দেখে নিচ্ছি আমি।
কিরে হেসে ফেলে মীরা ভাইয়ার কথার ধারণ দেখিয়ে। অতপর দুদিকে মাথা নেড়ে না জানাই আবারও তার দু চোখ বেয়ে অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে। তা দেখে অস্থির হয়ে ওঠে মাহির। এই মীরা, কি হয়েছে বোন আমার? ভাইয়াকে বলবি না? খুব কি বেশি কষ্ট হচ্ছে আমার পুচকেটার? মাহিরের শেষের কথাতে উপর নিচ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, তার কষ্ট হচ্ছে। বুকের বাপাসটায় ভীষণ ব্যথা করছে। ইদানিং এমন হচ্ছে। সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করে তুর্য। সে এতক্ষণ হসপিটালে ছিল। মাহিরকে খবরটা সেই দিয়েছিল। নতুবা মাহির কি করে জানবে বোনের অসুস্থতার কথা, যেখানে তার বোন চাপা স্বভাবের প্রকৃতির? এত বড় ডাক্তার হয়ে কি হবে তুর্য, যেখানে আমার একমাত্র কলিজার কষ্ট লাঘব করতে পারবি না? বন্ধুর খোঁচা খেয়েও চুপ করে থাকে তুর্য। আর কী বা বলবে? মাহির তো ঠিকই বলেছে। সে মেয়েটার জ্বর কমাতে পারলেও মুখের এই বিশাল মলিনতা কমাতে পারছে না। এক পা করে তুর্য গিয়ে বসলো বেডের এক কোণে। অতঃপর মীরার উদ্দেশ্যে বলল, তুমি চাইলে মাহিরের সাথে যেতে পারো, কদিন ওখান থেকে বেরিয়ে আসলে হয়তো ভালো লাগবে। তুর্যর কথায় মাথা নিচু করে নেয় মীরা। অতঃপর ওভাবেই ডানে বায়ে মাথা নেড়ে না জানায়। এতে মাহিরের ভ্রুজোড়া কুঁচকে গেলেও তুর্যর ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। কেটে গেছে আরও কয়েকটি দিন। এর মধ্যে মীরা একাই তার ভাইয়ার বাড়ি থেকে ঘুরে এসেছে। কদিন থেকে মীরাকে বেশিরভাগ সময় শান্তি চৌধুরীর পিছনে ঘুরতে দেখা যাচ্ছে। এতে অবশ্য বিরক্ত হচ্ছেন তিনি। আবার মেয়েটাকে কথা শোনাতেও কম করছেন না উনি। তবুও মীরার মধ্যে কোনো রকম পরিবর্তন আনতে পারছেন না। তুর্য সকালবেলায় ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে দেখে তার ব্রাশে টুথপেস্ট লাগানো। কিছুক্ষণের জন্য নিজেকে তার বাচ্চা মনে হলো। অতপর ভ্রুজোড়া কুঁচকে বিড়বিড় করে বলল, এটা নিশ্চয়ই মীরার কাজ। নিঃশব্দে হাসলো কিছুক্ষণ। একেবারে শাওয়ার নিয়ে কোমরে একটা টাওয়েল জড়িয়ে ওয়াশরুমে থেকে বেরোলো তুর্য। এখানে এসেও সে অবাক। বিছানার ওপরে প্যান্ট শার্টের সাথে তার আরও প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখা আছে। আজকে কি কোনো বিশেষ দিন? কই না তো, আজ তো তার জন্মদিন নয়। তবে এত খাতির কিসের? নিজের মনকে প্রশ্ন করে তুর্য, তবে কোনো উত্তর মেলে না। বেডের ওপরে রাখা প্যান্ট শার্ট পরে রেডি হয়ে নেয় তুর্য। আজ থেকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে। ব্রেকফাস্ট টেবিলে বসে তুর্য খাচ্ছে কম আর চোখে মেয়েটাকে দেখছে বেশি। আজ মীরাকে যেন সে নতুনভাবে আবিষ্কার করলো। কেমন যেন বউ বউ ভাব বিরাজমান তার মধ্যে। মীরার মুখে রয়েছে যথেষ্ট পরিমাণের হাসি, কিন্তু তুর্যর কেন জানি মনে হচ্ছে মেয়েটার হাসি সব ওপরে ওপরে, তবে ভেতরে তার ব্যথায় জর্জিত। এমন কেন মনে হচ্ছে তা জানা নেই তুর্যর। তবে বাড়ি ফিরে সবার আগে মেয়েটার সাথে এই বিষয় নিয়ে কথা বলবে সে। উঠে পড়ল তুর্য। অতঃপর সবার উদ্দেশ্যে বলল, আমার খাওয়া শেষ, আসছি আমি। অতঃপর চলে গেল সদর দরজা পেরিয়ে। তবে যাওয়ার পূর্বে মীরার দিকে আর একবার তাকাতে ভোলেনি। মেয়েটা তখন তার দিকেই তাকিয়েছিল। তোমাদের একটা ফালতু কথাও আমি শুনবো না। কিভাবে মেয়েটাকে তুলবে সেটাও যদি আমি বলে দেই, তাহলে তোমরা কি করবে? কথাগুলো শেষ করা মাত্রই হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে বিছানায়। আর সেই সময় রুমে প্রবেশ করে মারিয়ার মম। মেয়েকে কোনো কিছু না বলে সোজা ডান গালে পরপর দুটো চড় বসিয়ে দেন। আচমকা গালের ওপর এভাবে শক্ত দুটো থাপ্পড় পড়ায় সামান্য হেলে পড়ে মারিয়া। নিশ্চিন্তে তার ওই নরম গালে কোনো পুরুষের হাতের চড় পড়লে এতক্ষণে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলত। মারিয়া গালে হাত দিয়ে ফুপিয়ে ওঠে। তুমি যে আমার নিজের মেয়ে তা আমার ভাবতেও ঘৃণা লাগছে। আজই আমরা সুইজারল্যান্ড ব্যাক করব। সব কিছু ঠিকঠাক আছে, আমরা এক্ষুনি বেরোবো। আর তার আগে তুমি সবটা ঠিক করবে। একটু আগে যাদের এত এত রাগ দেখাচ্ছিলে, এক্ষুনি তাদের সবাইকে ওই কুকাম করতে মানা করে দেবে, নয়তো তোমাকে সহ তাদের সবাইকে আমি পুলিশে দেব। ভীষণ রেগে বলেন মারিয়ার মম। মারিয়া তার মমের এহেন রূপ দেখে ভয় পেয়ে যায়। সে তার মমকে রাখতে দেখছে, কিন্তু এতটা পরিমাণ কখনো দেখেনি। ভয়ে ভয়ে বিছানায় পড়ে থাকা ফোনটা হাতে তুলে কল করলো সেই নাম্বারে, যে নাম্বার থেকে একটু আগে তাকে কল করেছিল। মারিয়া কথা শেষ হওয়া মাত্র এক ঝটকা দিয়ে ফোনটা নিয়ে হন হন করে বেরিয়ে গেলেন তিনি তখন মেয়ের রুমেই আসছিলেন। তবে দরজার সামনে আসতেই মেয়ের চিৎকার করে বলা প্রতিটি কথা তিনি শুনে নেন। মীরা তার শাশুড়ি মায়ের রুমের সামনে চুপটি করে দাঁড়িয়ে আছে।
ভিতরে ঢুকবে নাকি না তা নিয়ে দ্বিধায় আছে মেয়েটা। এদিকে শান্তি চৌধুরী আলমারিতে কিছু একটা খুঁজে চলেছেন। হঠাৎ ওনার চোখ যায় দরজার দিকে, দেখেন মীরা ইউনিফর্ম পরে বেশ পরিপাটি হয়ে দাঁড়িয়ে আছে। ওভাবে দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। শান্তি চৌধুরী বেশ বিরক্তির সাথে কথাটি বলেন। অনুমতি পাওয়ার সাথে সাথে ঝড়ের বেগে ছুটে যায় ওনার সামনে মীরা। অতঃপর ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে দুহাত দিয়ে ঝাপটে ধরে কেঁদে দেয়। শান্তি চৌধুরী স্তব্ধ হয়ে যান মীরার কাণ্ডে। মেয়েটা আচানক এভাবে হামলে পড়াতে বেশ অনেকটা ভয় পেয়ে যান তিনি। পরক্ষণে যখন দেখলেন মেয়েটা কাঁদছে তখন ধরেই নিলেন হয়তো স্কুলে যাবে না বলে এসব বাহানা মাত্র। তাই তিনি একগাদা বিরক্তি নিয়ে বসলেন। মন না চাইলে যেতে হবে না, তবু এভাবে মরা কান্না জুড়ে দেবে না। যাও নিজের রুমে যাও, আমাকে বিরক্ত করো না বললেন। ছেড়ে দিল মীরা ওনাকে। অতঃপর হাত দিয়ে চোখের পানি মুছে মুচকি হেসে চলে গেল সেখান থেকে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচলেন তিনি। আবারও ওনার মূল্যবান জিনিসটা খোঁজার প্রতি মনোযোগ দিলেন, কিন্তু না, কোথাও খুঁজে মেলাতে পারছেন না। তাই একটু রাগ নিয়ে রুমের বাইরে যাওয়ার জন্য পা বাড়ালে পায়ের নিচে পড়ে একটা কাগজের ভাঁজ। রাগে কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে নিয়ে কাগজটা হাতে তুলে নেন। অতঃপর সেটার ভাঁজ খুলে দেখেন সেখানে গোটা গোটা অক্ষরে লেখা আছে, তখনকারের জন্য আম সরি। আপনার গা থেকে আমি কেমন মা মা গন্ধ পাই, তাই আর শেষবারের মতো নিজেকে আটকাতে পারলাম না। তুর্য কেবলই হসপিটাল থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসেছে। অতঃপর সে সর্বপ্রথম যে কাজটা করলো তা হলো হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 4টা বাজতে 5। অতঃপর ড্রাইভারকে কল দিয়ে বলল, আপনাকে আর মীরার স্কুলে আসার দরকার নেই, আমি বাড়ি ফিরছি, ওকে নিয়ে আসবো। তুর্যর কথার পিঠে ড্রাইভার তাকে জানায়, মীরা ম্যামও আমাকে বারণ করে দিয়েছে, ছুটির পর ম্যাম তার ভাইয়া বাড়ি যাবেন। এ কথা শোনার পর তুর্য তার ফোনের লাইন কেটে দিয়ে থাম মেরে বসে থাকে কিছুক্ষণ। অতঃপর ভাবে সেই মেয়ে নিজেকে কী ভাবে, ভাইয়ার বাড়ি যাবে অথচ তাকে জানানোর প্রয়োজন মনে করলো না। সময় গড়ালো অনেকটা। মিনিটের কাঁটাটা গিয়ে তার জায়গায় করলো 5 নম্বরে। তার মানে এখন বাজে 4:25 আর তুর্য গাড়িতে ঠায় বসে আছে এখনও। আর একবার ফোনটা চেক করে নিল তুর্য, না, মীরার কোনো টেক্সট ঢোকেনি। কোথাও একটা সূক্ষ্ম আকাঙ্ক্ষা বিরাজ করছিল তার মনে। মেয়েটা ছুটির পর তাকে টেক্সট করবে, তাকে জানাবে সে এখন ভাইয়ার বাড়ি যাবে, ফিরতে দেরি হবে, আর তুর্য তাকে ঝাড়া মেরে বলবে 1 ঘন্টার মধ্যে তোমাকে যেন বাড়িতে দেখি। কিন্তু না, এসব কিছুই হলো না। না মীরা তাকে টেক্সট দিল, আর না সে মেয়েটাকে ঝাড়া মেরে কথাটা বলতে পারল, যার ফলস্বরূপ হঠাৎই তুর্যর মনে পাহাড় সমান অভিমান এসে জমা হলো। বিকেলের অপরাহ্ন বেলা শেষ হয়ে গেছে অনেক আগেই। সন্ধ্যা তারাটা তার সৌন্দর্য ছড়াতে ব্যস্ত পশ্চিম আকাশে। সেই দিকেই এক মনে চেয়ে আছে তুর্য। যেভাবে 6 কিংবা 7 বছরের বাচ্চারা সেদিকে একভাবে তাকিয়ে মনে মনে নানা গবেষণা করে, যেমন ওই তারাটার সকল তারকাদের থেকে অমন বড় কেন, আর বাকিরাই বা ওর থেকে এত ছোট কেন, সেভাবেই তুর্যও সে তারার দিকে চেয়ে আছে। হয়তো তার ভাবনা অন্য কি নিয়ে নি, তবে যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে ওই সন্ধ্যা তারাটার সৌন্দর্য গিলে খাচ্ছে, যে কেউ তাই ভাববে। আচমকা একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে নয়ন জোড়া বন্ধ করে নেয় তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, সামান্য একটা ব্যাপার নিয়ে মন খারাপের মানে কি তুর্য? মীরা বাচ্চা একটা মেয়ে, না বলে যেতেই পারে, তাতে কি? এতক্ষণ যাবৎ তুর্য তাদের বাড়ি থেকে 500 মিটার মতো দূরে অবস্থিত পার্কের একটি বেঞ্চে বসেছিল। সে যে দিকটাই ছিল সেদিকটা বেশ নির্জন। তখন বাড়ি ফেরার পথে নিজেকে একটু রিল্যাক্স করার জন্য এখানে বসা। তবে সে নিজের মধ্যে এতটাই মগ্ন ছিল যে কখন মাগরিবের আজান পড়েছে সেটা তার কানেই আসেনি। বেশ অন্ধকার হয়ে গেছে চারদিকে। তুর্যর রাগ আর অভিমান যায় বলা যায় না কেন, সেগুলোর আর ছিটে ফোটাও নেই তার মধ্যে। ড্রয়িং রুমে চায়ের কাপে চুমুক দিতে ব্যস্ত তুর্য, মীরা ব্যতীত চৌধুরী পরিবারের সকলে। বেশ কিছুক্ষণ আগেই ড্রাইভার তাদের জানিয়ে গেছেন মীরা তার ভাইয়ার বাড়িতে, আর সম্ভবত তুর্য সেখানেই আছে। এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। তবে শান্তি চৌধুরী স্বস্তি পাচ্ছেন না। ওনার অস্থির লাগছে, ভীষণ অস্থির। এই অস্থিরতা সে সকালবেলা থেকেই, যখন থেকে সে চিরকুটটা পড়েছেন তিনি, তখন থেকেই। তিনি মীরাকে ছেলের বউ হিসেবে মানেনি ঠিকই, তবে মেয়েটাকে কোনোভাবেই অপছন্দ করতে পারেন না। কেন যেন মনে হচ্ছে মেয়েটা এখানে সবার সাথে থাকলে ভালো লাগতো।
হয়তো তিনি তা প্রকাশ করতেন না কারোর কাছে, এমনকি নিজের কাছেও না। কিছু হয়েছে তোমার? জাহিদ চৌধুরী শান্তি চৌধুরীর উদ্দেশ্যে প্রশ্নটি করেন। কই, আমার আবার কি হবে? তবে এমন কেন আছো, একদম নীরব? সত্যি বলতে আমি বুঝি না তোমরা বাপ ছেলেতে আমাকে কিভাবে দেখতে চাও। কারোর সাথে কথা বললে বলবে বুঝে শুনে বলছি না, আমার জন্য সামনের জন কষ্ট পেয়েছে, আর এখন একটু চুপ করে আছি তাতেও তোমাদের সহ্য হচ্ছে না। উঠে দাঁড়িয়ে কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন শান্তি চৌধুরী। কেসটা কি হলো? কিছুই তো বুঝলাম না। তানহার সাথে দুষ্টিমি করা থামিয়ে গালে হাত দিয়ে ভাবুক হয়ে বলে বুশরা। তুহিন তার ডান পাটা টান টান করে সেন্টার টেবিলে উঠিয়ে দেয়। স্বাভাবিকভাবে বসতে তার একটু বেশি কষ্ট হচ্ছে, যাতে কষ্টটা একটু লাঘব হয়, তাই এই পদ্ধতি। তুহিন ঠিকঠাক বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতবার বুশরার মতো করেই উত্তর দেয়। তোকে কিচ্ছু বুঝতে হবে না, ছোট মানুষ, অত বুঝে কি করবি? যা গিয়ে পড়তে বস। বড় ভাইয়া, তুমি আসলে একটা বুদ্ধির হড্ডি। কেন যে তোমাকে সবাই ভালো বলে? তানহাকে কোলে নিয়ে কথাগুলো বলে হনহন করে উপরে চলে গেল বুশরা। দিলে তো মেয়েটাকে রাগিয়ে। সামান্য চোখ রাঙিয়ে বলে তুলি। মুচকি হাসে তুহিন। তার বোনটা বড্ড ছেলে মানুষই, রাগাতে বেশ ভালো লাগে তার। তুর্য নিজের রুমে এসেছে প্রায় 10 মিনিট মতো হয়েছে। এর মধ্যে তুলি কফি নিয়ে হাজির হয়েছে তার রুমে। অবশ্য তুর্য ওপরে আসার আগে তার ভাবিকে বলে এসেছিল তাকে কড়া করে 1 কাপ কফি দিতে। তুর্য, তোমার কফি রেখে গেলাম। কফিটা টেবিলের উপর রেখে গলার আওয়াজ সামান্য জোরে এনে বলে তুলি। এখন তুর্য ওয়াশরুমে আছে, সেখান থেকেই সে বলে। আচ্ছা। ওয়াশরুম থেকে একেবারে সামান্য একটা টি শার্ট আর ট্রাউজার পরে বেরিয়েছে তুর্য। অন্যদিন হলে সে শুধু কোমরে একটা টাওয়াল জড়িয়ে বের হয়। অবশ্যই এটা তার বিয়ের আগের অভ্যাস, তবে বিয়ের পর থেকে বেশ মজা নিয়ে করে কাজটা, কারণ মীরা তাকে এভাবে দেখলে লজ্জায় লাল নীল সবুজ হয়ে যায়। তা দেখে মীরার অগোচরে মিটিমিটি হাসি সে। কফি মগটা হাতে নিয়ে সোফায় গিয়ে বাবু হয়ে বসলো তুর্য, যেভাবে মীরা বসে সোফাতে। হঠাৎ তুর্য তার ভ্রুজোড়া কুঁচকে নেয়। অদ্ভুত ব্যাপার হলো, সোফা তুর্যর, অথচ সেখান থেকে মীরা মীরা গন্ধ আসছে। আবেশে চোখ বুজে নেয় তুর্য, অতবার বিড়বিড় করে বলে। আসলে অদ্ভুত মেয়েটি, তার সাথে পাগলি বেশি, সঙ্গে ছিচকাদুনিও বটে। আমি কি তাকে খুব করে মিস করছি? মোটেও না, একদমই মিস করছি না। যে আমাকে মিস করে না তাকে আমিও মিস করি না। সারাদিনের ব্যস্ততার পরে 1 কাপ কফি কিংবা চায় পারে সমস্ত ক্লান্তি দূর করতে। তুর্যর ক্ষেত্রেও তাই হলো। তার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল নিমিষে, কিন্তু মস্তিষ্ক তার হিজিবিজি ভাবনা উকিঝুঁকি দিচ্ছে বারংবার। মন বলছে বন্ধুর বাড়ি থেকে ঘুরে আসা যাক, আর মস্তিষ্ক বলছে বন্ধুর বাড়ি তো শ্বশুর বাড়ি, আর যেখানে আছে সেই বেয়াদব মেয়েটা, যে কিনা স্বামীর অনুমতি না নিয়েই ড্যাং ড্যাং করতে করতে সেখানে গেছে। মনে মনে এসব ভেবে প্রকাশ্যে ভেঙচি কাটে তুর্য। অতঃপর বড় বড় চোখ করে বলে, ইয়া মাবুদ, এসব আমার সাথে কি হচ্ছে? বুশরার মতো ভেংচিকাটা কবে থেকে শুরু করলাম? কপালে হাত দিয়ে কিছুক্ষণ ওভাবেই বসে থাকে তুর্য। অতঃপর হঠাৎ চোখ যায় বেডের ওপরে বালিশের নিচে, যেখানে একটা কাগজে টাইপের কিছু আছে। তা দেখে ভ্রুজোড়া কুঁচকে নেয় সে। অতঃপর আসতে গিয়ে তলে বালিশটা এবার সে পুরোটা দেখতে পায়। একটা কাগজ ভাঁজ করে আছে সেখানে। কাগজটা হাতে নিল, অতঃপর ভাঁজ খুলে চোখ রাখলো তাতে, দেখলো একটা চিঠি লেখা হাতে, তাতে মীরার হ্যান্ডরাইটিং। কুচকানো ভ্রুজোড়া আরও কুচকে পড়তে আরম্ভ করলো তুর্য। প্রিয়, কেন জানি খুব কান্না পাচ্ছে। শূন্যতা, অপূর্ণতা, নাকি নিঃসঙ্গতার জন্য জানি না, শুধু অনুভব করতে পারছি বক্ষপিঞ্জরের একদম গহীনে জ্বালা করছে। ভীষণ কষ্ট সেই জ্বালায়। হয়তো এই জ্বালা নিবারণের ঔষধ আছে, কিন্তু সারানোর চিন্তা কল্পনাতেও করতে পারি না। তা ভাবাও যে অন্যায় আমার মতো বোবা মেয়ের। এতটুকু পরে থেমে যায় তুর্য। তার গলা শুকিয়ে গেছে। নীলাশ গলায় এক ঢোক গিলে ভাবে মেয়েটা এত শক্ত শক্ত কথা শিখেছে, আর তার লেখার ধরনও বা এমন কেন? তুর্যর অস্বস্তি লাগছে, দম যেন আটকে আসতে চাইছে তার। তবুও নিজেকে সামলে জিভ দিয়ে তার শুষ্ক পুরু ওষ্ঠযুগল ভিজিয়ে নেয়, আবারও পড়তে শুরু করে। আজ আমাদের বিয়ের 3 মাস পূর্ণ হয়ে গেল। দেখতে দেখতে 3টে মাস কিভাবে যে কেটে গেল বোঝাই গেল না বলুন।
আজ হয়তো আপনি অনেক খুশি, খুশি হওয়ারই কথা। আজ থেকে যে আপনার দায়িত্বের পালা শেষ। তুর্য, আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। আমি আমার হৃদয় হৃৎপিণ্ডের চাইতেও অনেক গভীরে, রক্ত আর শিরা উপশিরারও অনেক গভীর, অনেক গহীনে যে অস্পর্শ অবিনশ্বর রুহু আছে। সেই রুহু বিন্দু থেকে আপনাকে ভালোবাসি। হ্যাঁ তুর্য, প্রতিটি ক্ষণ হৃদয়ে যে পরম সত্যটা অনুভব করি তা হলো আমি তুর্য চৌধুরীকে ভালোবাসি। আচমকা চক্ষু জোড়া বন্ধ করে নেয় তুর্য, আর সেখান থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রু। অধরে খেলে যায় এক টুকরোর হাসির ঝিলিক, যে হাসিতে রয়েছে কেবলই প্রাপ্তি। তুর্য তার ডান হাতটা নিয়ে রাখে বুকের বাপাসটায়। আহা, এ এক কীরকম চরম অনুভূতি। হৃৎপিণ্ডটা ধকধক আওয়াজ তুলে কী জোরেই না লাফাচ্ছে। এ সময় সামনে যদি কোনো ব্যক্তি উপস্থিত থাকতো তবে নির্ঘাত সেই ব্যক্তি শুনে নিত তুর্যর হৃদয়ে ছদ্মময় এই ধকধক ধ্বনি। বুকের ওপর থেকেই তুর্য তার হৃৎপিণ্ডটা শক্ত করে ধরার বৃথা চেষ্টা করে। সে চাইছে ক্রমাগত লাফাতে থাকা যন্ত্রটাকে থামাতে, কিন্তু সে ব্যর্থ। তাই আর বৃথা চেষ্টা না করে আবারও চিঠি পড়ায় মন দেয়। তবে ভয় পাবেন না তুর্য, আমি আপনার ঘাড়ে চেপে থাকবো না, চলে যাব অনেক দূরে। আমার জন্য আপনার প্রিয় বন্ধুর সাথেও কোনো রকম সমস্যা হবে না, তেমনটাই হবে যেমনটা আপনি চেয়েছেন। ভালো থাকবেন। ইতি, আপনার প্রিয় বন্ধুর বোবা বোন। শেষের কটা লাইন পড়ে স্তব্ধ হয়ে যায় তুর্য। ইতিমধ্যে তার হাঁটুসহ সারা শরীরের কম্পন শুরু হয়ে গেছে। এতক্ষণ তুর্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চিঠিটা পড়ছিল, কিন্তু এখন তার পক্ষে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়েছে। তৎক্ষণাৎ ফ্লোরে হাঁটু কেড়ে বসে পড়ে তুর্য। তার চক্ষুজোড়া রক্তবর্ণ ধারণ করেছে নিমেষে, আর সেখান থেকে ক্রমাগত বাড়িধারা বর্ষণ করছে